আজকের গল্প ইলমা বেহেরোজ রচিত আমি পদ্মজা। গল্প পাঠে আমি জয়ন্তী। রবিবার, তীব্র শীতের সকাল। সময় তখন 8টা। বাড়ি জুড়ে সবার ছোটাছুটি। পদ্মজা বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করছে। সে পাতাল ঘরের চাবি খুঁজছে। হাতে সময় নেই। আজ রাতের মধ্যে জীবন বাজি রেখে হলেও কিছু একটা করতে হবে। আলোক ঘরের সামনে খলিল দাঁড়িয়ে রয়েছেন। মাথায় ওদের টুপি, লম্বা গোঁফ। মগাকে ধমকে কাজ বুঝাচ্ছিলেন। চারিদিকে উৎসব উৎসব আমেজ। দুপুরের নামাজের পর স্কুলের মাঠে সমাবেশ। আলোক ঘরে এবং বাইরে শত শত কম্বল আর শীত বস্ত্র। হাওলাদাররা হারাম টাকায় লোক দেখানো নাটক করতে চলেছে। পদ্মজা মনে মনে ব্যঙ্গ করে হাসল। রিদওয়ান অন্দরমহল থেকে বের হয়ে খলিলের পাশে এসে দাঁড়ালো। তার পরনে কালো রঙের পাঞ্জাবি, গায়ের রং ফর্সা, তাই কালো রঙের পাঞ্জাবিতে সুদর্শন দেখাচ্ছে। পদ্মজা লতিফার কাছে শুনেছে কয়দিনের মধ্যে নাকি রিদওয়ানের বিয়ে। কার সাথে বিয়ে কেউ জানে না, তবে এটা নিশ্চিত কোনো অগভীর জীবন দুর্বিষহ হতে চলেছে। রিদওয়ান খলিল কি বিষয় কথা বলছে তা পদ্মজার কানে আসার কথা নয়, তবুও সে সেদিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় আমির। আমির এদিক ওদিক দেখে খলিলকে বলল, আমি বেরিয়ে যাচ্ছি, ফিরতে আগামীকাল ভোর হয়ে যাবে। আবারও বলে যাচ্ছি, পদ্মজার গায়ে হাত তো দূরে থাক, কারো চোখও যেন না পড়ে। রিদওয়ান নির্বিকার কণ্ঠে বলল, তোর 2 চামচারে বলে যা পদ্মজার উপর ভালো করে খেয়াল রাখতে। পাতালে কোনো মেয়ে নেই, তাই চিন্তাও নেই, তবে কাউকে যেন কিছু না বলে, আর আমাদের উপর তেড়ে না আসে। তেড়ে আসলেও কিছু বলবি না, সুন্দর করে সামলাবি। রিদওয়ান তীব্র বিরক্ত নিয়ে বলে, ধুর, এই মায়ারে কতদিন এভাবে রাখবি, হুদাই ভেজাল। আমির রেগে রিদওয়ানের দিকে এক পা বাড়ালো। খলিল পরিস্থিতি পাল্টাতে দ্রুত রিদওয়ানের বুকে ধাক্কা দিয়ে বলল, যা কইতাছে হুন, বাবু তুই যা, তোর বউরে কেউ কিচ্ছু করব না। আমির রিদওয়ানের চোখের দিকে তাকালো। চোখের দৃষ্টি দিয়ে সে রিদওয়ানকে সাবধান করে দিল, তারপর জায়গা ছাড়ল। অন্দরমহলে ঢোকার পূর্বে চোখ পড়ে 2য় তলার বারান্দায়। পাংশুটে মুখ করে দাঁড়িয়ে আছে পদ্মজা। এক মুহূর্তের জন্য হলেও ভেতরের অনুভূতিগুলো পাল্টে যায়। সে দৃষ্টি সরিয়ে দ্রুত অন্দরমহলে প্রবেশ করল। পদ্মজা ঠায় সেখানেই দাঁড়িয়ে রইল। আমির ঘরে এসে শর্ট জ্যাকেট খুলে গোসলখানায় ঢুকল। তাকে ঢাকা যেতে হবে, হাতে সময় আছে, তবুও সে আজই মেয়েগুলোকে সরিয়ে দিচ্ছে। সে নিশ্চিত পদ্মজা চেষ্টা করবে মেয়েগুলোকে বাঁচাতে। আবার মুখোমুখি হতে হবে দুজনকে। 31টা মেয়ে জোগাড় হয়ে গেছে যখন, আর রাখার কোনো মানে নেই। সে ঝুঁকি নিতে চায় না। পদ্মজা কি মনে করে দ্রুত পায়ে ঘরে আসলো। বিছানায় আমিরের শার্ট দেখে বুঝতে পারে আমির গোসলখানায় আছে। তাৎক্ষণিক পদ্মজা ভাবল আমিরের শার্টের পকেটে তল্লাশি চালাবে, যদি চাবি পাওয়া যায়। যেমন ভাবা তেমন কাজ। চাবির কথা মনে পড়তেই আমির গোসলখানার দরজা খুলল। পদ্মজা শার্টের পকেটে একটা চাবি খুঁজে পায়। তার মুখে আনন্দ ছড়িয়ে পড়ে। পুরো দৃশ্য আমিরের চোখে পড়ে। সে দরজা বন্ধ করে দেয়। পদ্মজার হাত থেকে চাবি ছিনিয়ে নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। এই চাবি আর পদ্মজার কাজে লাগবে না। সে পাতাল ঘরে গিয়ে কিছুই খুঁজে পাবে না। আমির নিশ্চিন্তে গোসল শেষ করল। পদ্মজা চাবি নিয়ে রান্নাঘরে চলে আসে। সেখানে লতিফা, রিনু, আমিনা সহ আরো 3-4 জন রান্না করছে। সমাবেশ শেষে আলোক ঘরে ভোজ আয়োজন হবে, তারই প্রস্তুতি চলছে। খলিল হাওলাদারের 2 মেয়ে শাহানা, শিরিনও আজকে আসবে। পদ্মজা কাজ করার বাহানায় লতিফার কাছে গিয়ে বসল। লতিফা পদ্মজাকে দেখে হাসল, তারপর কাজে মন দিল। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর পদ্মজা সুযোগ বুঝে লতিফাকে ফিসফিসিয়ে বলল, উনি বেরিয়ে গেলে আমাকে বের হতে হবে, সাহায্য করো বুবু। লতিফা চোখ বড় বড় করে তাকায়, চাপা স্বরে প্রশ্ন করে, কই যাইবা?
পদ্মজা পিছনে ফিরে তাকায়। আমিনা থালা বাসন পরিষ্কার করছেন। পদ্মজা আমিনার দিকে তাকিয়ে হাসল। তারপর লতিফাকে বলল, পাতালে যাব। লতিফার হাত থেকে চামচ পড়ে যায়। ঝনঝন শব্দ হয়। শব্দ শুনে উপস্থিত সবাই উৎসুক হয়ে তাকায়। লতিফা দ্রুত চামচ তুলে নিল। সবার দিকে চেয়ে হাসি বিনিময় করে পদ্মজাকে চাপা স্বরে বলল, চাবি কই পাইবা? পদ্মজা বলল, পেয়ে গেছি, তুমি শুধু সুযোগ করে দাও। লতিফার চোখে মুখে ভয় বাসা বাঁধে, যা স্পষ্ট। সে ভয় পাচ্ছে আমির জেনে গেলে তার জীবন শেষ। পদ্মজা সবাইকে আরও একবার এক নজরে দেখে নিয়ে লতিফাকে বলল, ভালো কাজের জন্য জীবন উৎসর্গ করা সম্মানের, বুবু। লতিফা দ্রুত সিদ্ধান্ত নিল, সে রাজি। পদ্মজা তার ঘরে ফিরে আসে। সিঁড়িতে ওঠার সময় আমির নিচে নামছিল। দুজন কেউ কারোর দিকেই তাকায়নি, যেন কেউ কাউকে চেনেই না। পদ্মজা ঘরে প্রবেশ করে দ্রুত দরজা বন্ধ করে দেয়। তারপর হাতে তুলে নিল ছুরি। লতিফা আলোক ঘরে গিয়ে খোঁজ নেয়। আমির, মজিদ, রিদওয়ান কেউ বাড়িতে নেই। খলিল আলোক ঘরের বারান্দায় 3 জন লোকের সাথে কোনো বিষয় আলোচনা করছে। লতিফা দ্রুত এসে পদ্মজাকে পরিস্থিতি জানালো। পরিস্থিতি গোছানো। এবার পদ্মজার পেছনে আঠার মতো লেগে থাকা 2 জন লোককে সরানোর পালা। পদ্মজা আবারও রান্নাঘরে আসে। 2 জন লোক সদর ঘরে দাঁড়িয়ে আছে। তাদের উপস্থিতি দেখে কেউ ভাববে না এরা কাউকে নজরে রাখার জন্য পিছু পিছু ঘুরে। পদ্মজা লতিফাকে ইশারা করতেই লতিফা 2 জন লোককে উদ্দেশ্য করে বলল, আপনারা খাইবেন না? তারা সত্যিই অনেক ক্ষুধার্ত। আবার রান্নাঘর থেকে মাংসের ঘ্রাণ আসছে। সেই ঘ্রাণে খিদে যেন বেড়ে যাচ্ছে। দুজনেই সম্মতি জানায় তারা খাবে। লতিফা চোখের ইশারায় পদ্মজাকে বেরিয়ে যেতে বলে। তারপর 2 জন লোককে খেতে দিল। 2 জন ক্ষুধার্ত পাহারাদার কবজি ডুবিয়ে খেতে থাকে। পদ্মজা তাদের অগোচরেই বেরিয়ে পড়ে। বাইরের চারপাশ দেখে দ্রুত জঙ্গলে ছুটে আসে। জঙ্গলের পথ তার চেনা, তাই পাতাল ঘরের কাছে আসতে বেশি সময় লাগেনি। আল্লাহর নাম নিয়ে সে পাতালে প্রবেশ করে। তার হাতের চাবি প্রবেশদ্বার খুলতে সক্ষম হয়। পদ্মজা এক হাতে শক্ত করে ধরে ছুরি। রক্ত ও স্বাগতম দরজার মাঝ বরাবর এসে সে থমকে যায়। কেউ নেই, সবকিছু চুপচাপ, নির্জন। সে এখন যেখানে দাঁড়িয়ে আছে তার পাশের দেওয়ালে চাবুক ছিল, তাও নেই। পদ্মজা থম মেরে কতক্ষণ দাঁড়িয়ে রইল। মেয়েগুলো আছে তো? প্রশ্নটা মাথায় আসতেই পদ্মজার বুকে ধড়াস করে কিছু যেন পড়ে। সে দৌড়ে রক্তে প্রবেশ করল। উন্মাদের মতো প্রতিটি ঘর দেখল, কেউ নেই। তার শরীর বেয়ে ঘাম ছুটল। রক্তের কোথাও কোনো চাবুক, ছুরি, রামদা, কুড়াল কিচ্ছু নেই। এখানে যে অনাচার ব্যভিচার হতো তার কোনো প্রমাণই নেই। পদ্মজা স্বাগতম দরজা পেরিয়ে সবকটি ঘরে তন্ন তন্ন করে অসহায় মেয়েগুলোকে খুঁজল, কিন্তু কোথাও কেউ নেই। যখন নিশ্চিত হলো এখানে কেউ নেই, তার হাত থেকে ছুরি পড়ে যায়। 2 হাতে মাথা চেপে ধরে ধপ করে মেঝেতে বসে পড়ে। চোখ ফেটে জল বেরিয়ে আসে। আমির তার চোখে ধুলো দিয়ে প্রতিটি মেয়েকে সরিয়ে দিয়েছে। পদ্মজার তীব্র যন্ত্রণা হতে থাকে। সে মেয়েগুলোকে বাঁচাতে পারেনি। আফসোস আর আত্মগ্লানি তাকে চেপে ধরে। মেয়েগুলোর ছটফটানি, বাঁচার অনুরোধ কানে বাজতে থাকে। দাঁতে দাঁত চেপে বসে থাকে পদ্মজা। তার মনে হচ্ছে তার মাথায় অনেক ভারী একটা বোঝা। নিজের প্রতি খুব রাগ হয়। সে কাঁদতে থাকলো। শাড়ি খামচে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি পারিনি। আমি এই ব্যর্থতা কোথায় লুকাবো আল্লাহ? পদ্মজার কান্না দেওয়ালে দেওয়ালে বাড়ি খেয়ে পুরো পাতালপুরীতে প্রতিধ্বনিত হতে থাকে। সমাবেশে বাড়ির মেয়ে বউদের যাওয়া আবশ্যক। এটা হাওলাদার বংশের আরেক রীতি। পরিবারের সবাই সেখানে উপস্থিত থাকবে। শাহানা, শিরিন তৈরি। তারা নিচতলায় অপেক্ষা করছে। পদ্মজা তার ঘরে স্তব্ধ হয়ে পালঙ্কে বসে আছে। লতিফা হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করল। বলল, ও পদ্ম, বোরকা পিন্ধো নাই কেন? জলদি করো। পদ্মজা লতিফার দিকে তাকালো। তার চোখের চারপাশ লাল, চোখে ফোলা ফোলা ভাব।
সে আত্মগ্লানিতে তলিয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে সে চাইলেই পারত মেয়েগুলোকে বাঁচাতে। সুযোগ ছিল, সত্যিকার অর্থে তার সুযোগ ছিল না। পেছনের প্রতিটি নিঃশ্বাস সাক্ষী, সে প্রতি মুহূর্তে মেয়েগুলোর কথা ভেবেছে, আপ্রাণ চেষ্টা করেছে, হন্যে হয়ে চাবি খুঁজেছে। ভেবেছিল আরো 2-3 দিন হাতে আছে। আমির এত দ্রুত 31টা মেয়েকে অপহরণ করে ঢাকা নিয়ে চলে যাবে সে ভাবেনি, ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। ভাবলেও হয়তো কাজ হতো না। কিন্তু এসব কিছুই পদ্মজার মাথায় আসছে না। সে সমান তালে নিজেকে দোষী ভেবে যাচ্ছে, মানসিক যন্ত্রণায় হারিয়ে যাচ্ছে অন্য জগতে। রিদওয়ান ঘরে এসে উঁচু গলায় বলল, কি হলো? পদ্মজা এখনো তৈরি হয়নি কেন? আমাদের তো বের হতে হবে। পদ্মজার আচমকা মনে হলো আমির মেয়েগুলোকে আজ রাতটা গোডাউনে অথবা অফিসে রাখতে পারে, আর নয়তো বাসায়। এর মধ্যে যদি কিছু করা যায়। কিন্তু কার সাহায্য নেবে সে? এখানে ঢাকায় কে আছে? সেকেন্ড 3 ভাবার পর তার মাথায় লিখনের নাম আসে। লিখন চাইলে আমিরকে থামাতে পারবে, অবশ্যই পারবে। এতে আমিরের সম্পর্কে সব জেনে যাবে লিখন, বলি হবে আমির। এটা ভাবতেই পদ্মজার কষ্ট হয়। সে ঢোক গিলে নিজের আবেগ অনুভূতি সামলায়। সে আমিরকে মনে মনে বলি দিল, এখন লিখনই একমাত্র আশা। শুনেছে শুটিং এখনো চলছে। পদ্মজার সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক লিখনের সাথে আর যোগাযোগ করবে। রিদওয়ানের দিকে আগুন দৃষ্টি নিক্ষেপ করে পদ্মজা বলল, আসছি। রিদওয়ান তাড়া দিয়ে বলল, জলদি। তারপর বেরিয়ে গেল। রিদওয়ান বের হতেই পদ্মজা বিড়বিড় করল, বেজন্মা। তারপর দ্রুত বোরকা নিকাব পরে নিল। মৃদুল তার মা বাবাকে নিয়ে হাওলাদার বাড়িতে পা রাখে। তার বুকের গোপন কুঠুরিতে থাকা হৃদয়টা খুশিতে নৃত্য করছে। যখন সে তার মা বাবাকে বলল সে বিয়ে করতে চায় আর মেয়েও পছন্দ করেছে, তখনই তার মা বাবা দুজনেই খুশিতে আটখানা হয়ে যায়। মিয়া বাড়ির সবাই খুশিতে ভোজ আয়োজন করে। তাদের আদরের দুলাল মৃদুল। মৃদুল এতদিন অলন্দপুরে ছিল বলে তার মা জুলেখা বানু অসুস্থ হয়ে পড়ে। 6 বিঘা ভূমির উপর কাঠের বাড়ি আর 90 বিঘা জমির একমাত্র উত্তরাধিকারী মৃদুল। তার অনুপস্থিতিতে বাড়ির প্রতিটি মানুষ মৃতের মতো হয়ে গিয়েছিল। এমত অবস্থায় মৃদুলের বিয়ের সিদ্ধান্ত তাদের মাঝে ঈদের আনন্দ নিয়ে এসেছে। তাই এত দ্রুত তাদের আগমন। মৃদুলের বাবা গফুর মিয়ার মাথায় টুপি, গায়ে দামি পাঞ্জাবি, শরীর থেকে আতরের ঘ্রাণ ভেসে আসছে। জুলেখা নিকাব তুলে মৃদুলকে বললেন, বাড়িতে কি কেউ নাই? মৃদুল জুলেখাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, অন্দরমহলে গেলেই মানুষ পাইবেন, একটু ধৈর্য ধরেন আম্মা। জুলেখা বানু কপাল কুঁচকালেন। তিনি স্বাস্থ্যবান একজন মহিলা, বাচাল প্রকৃতির মানুষ। রূপ এবং সম্পদ নিয়ে অহংকারের শেষ নেই। তিনি সরু চোখে চারপাশ দেখতে দেখতে অন্দরমহলে আসেন। অন্দরমহলের সামনে রেনু ছিল। রেনু মৃদুলকে দেখে দাঁত বের করে হাসল। এগিয়ে এসে বলল, মৃদুল ভাইজান আইয়া পড়ছেন? হ আইসি, দেখা যাইতেছে না? রিনু পোকার মতো হাসে। জুলেখা বানু আর গফুর মিয়ার পা ছুঁয়ে সালাম করে। মৃদুল বলল, ফুপি আম্মা ঘরে আছে? না ভাইজান, বাড়ির সবাই স্কুল ঘরে গেছে। মৃদুলের পূর্বে জুলেখা প্রশ্ন করলেন, ক্যারে ওইখানে কি দরকার? রিনু বিস্তারিত বলল। গফুর মিয়া সন্তুষ্টির সাথে বললেন, মনটা জুড়াইয়া গেল। হাওলাদার বাড়ির আত্মীয় যে হইব, হ্যারি 7 জন্মের কপাল। গফুরের প্রশংসা জুলেখা বানুর ভালো লাগেনি। অন্যের প্রশংসা তিনি সহ্য করতে পারেন না। হাতের ব্যাগটা রেনুর দিকে বাড়িয়ে দিয়ে ঝাঁঝালো স্বরে বললেন, এই সারি ধরো ব্যাগটা। রিনু হাত বাড়িয়ে ব্যাগ নিল। জুলেখা বানু বললেন, আমরা কোন ঘরে থাকমু, লইয়া যাও। আপনারা আলোক ঘরে থাকবেন, বলল রিনু। জুলেখা পিছন ফিরে আলোক ঘরের দিকে ইশারা করে বললেন, এই টিনের ঘর ডাত? জুলেখার প্রশ্নে অবজ্ঞা। তিনি টিনের ঘরে থাকতে আগ্রহী নয় বোঝাই যাচ্ছে। রিনু কিছু বলল না। মৃদুল জুলেখাকে আদুরে স্বরে বলল,
আম্মা, কম কথা কন, আমরা মেহমান। রিনু জুলেখার কথাবার্তায় বুঝে গেছে এই মহিলা কোন প্রকৃতির। সে মনে মনে ভাবে, পূর্ণার কপালে ঝাঁটা আছে। জুলেখা আলোক ঘরে থাকবে না এটা নিশ্চিত। রিনু জুলেখাকে অন্দরমহলে নিয়ে আসে। রানী লাবণ্যর খালি ঘরটা দেখিয়ে বলল, এই ঘরে থাকবেন। জুলেখা ব্যাগপত্র রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। হাত পা ম্যাচ ম্যাচ করছে। একবার ভাবলেন রিনুকে বলবেন পা টিপে দিতে, কি মনে করে যেন আর বললেন না। মৃদুল গফুর মিয়াকে বলল, আব্বা, আমি গোসল কইরা খাওয়া দাওয়া কইরা স্কুল ঘরে যাইতাছি। আপনি যাইবেন? হ, জামু। মহৎ কাজ নিজের চোখে দেখাও ভাগ্য রে বাপ। মৃদুল জুলেখার উদ্দেশ্যে বলল, আম্মা, আপনি যাইবেন? জুলেখা ক্লান্ত। তিনি মিনমিনিয়ে বললেন, না আব্বা, আমি যাব না। মৃদুল ব্যাগ থেকে লুঙ্গি গামছা বের করলো। জুলেখা উঠে বসেন। রিনুকে ডেকে বললেন, এই সারি, কলটা কোন দিকে, আমারে দেখাইয়া দাও। জুলেখা আদেশ করলো নাকি হুমকি দিল রিনু বুঝতে পারছে না। সে চুপচাপ জুলেখাকে নিয়ে কলপারে গেল। লতিফা থাকলে ভালো হতো। নতুন কোনো মেহমান এসে তেড়িবেড়ি করলে লতিফা শায়েস্তা করতে পারে। মাথার উপর সূর্য, মাঠ ভর্তি মানুষ, এক পাশে মহিলা ও বাচ্চারা, অন্য পাশে পুরুষরা। শৃঙ্খলা বজায় রাখছে রিদওয়ান। উপর থেকে দেখলে রিদওয়ান একজন মহৎ, ভদ্র, শান্ত ব্যক্তি, যাকে সবসময় দেখা যায় না। সবাই জানে রিদওয়ান জ্ঞানী মানুষ, সারাক্ষণ বইপত্র নিয়েই থাকে, তাই তার দেখা পাওয়া যায় না। ভেতরের খবর যদি নিষ্পাপ মনের মানুষগুলো জানতো, হায় আফসোস। উপস্থিত প্রতিটি মানুষ খুব খুশি। এত এত মানুষকে শীত বস্ত্র দেওয়া কম কথার নয়। সে কাজটা যখন হাওলাদার বাড়ির মানুষরা করে, সবার কাছে তখন তারা ফেরেস্তা হয়ে ওঠে। ফেরেস্তার সাথে তুলনা করা হয়। মজিদ হাওলাদার ও খলিল হাওলাদার শীত বস্ত্র বিতরণ করছেন। পদ্মজা একপাশে দাঁড়িয়ে আছে। পদ্মজার সাথে আঠার মতো লেগে আছে দুটি লোক, দুজন দুই দিকে দাঁড়ানো। তাদের চোখ সর্বক্ষণ পদ্মজার উপর। পদ্মজার চোখ দুটি লিখনকে খুঁজছে। লিখন এখানে আসবে নাকি সে জানে না, তবে প্রার্থনা করছে যেন সে আসে। আজ তার উপস্থিতি অনেকগুলো মেয়েকে বাঁচাতে পারে। লিখন নিঃসন্দেহে একজন ভালো মানুষ। সবকিছু শোনার পর সে কোনো ব্যবস্থা অবশ্যই নিবে। লিখন ভিড় ঠেলে প্রান্তর পাশে এসে দাঁড়ালো। প্রান্ত লিখনকে দেখে অবাক হলো। তারপর হেসে করমর্দন করলো। বলল, কেমন আছেন ভাইয়া? ভালো, তুমি কেমন আছো? ভালো ভাইয়া। পূর্ণা প্রেমা আসেনি? আসছে, ওইদিকে আছে। প্রান্ত স্কুলের ডান দিকে ইশারা করে বলল। ত্রিধা লিখনকে প্রশ্ন করল, কে ও? লিখন চাপা স্বরে বলল, পদ্মজার ভাই। ত্রিধা তাৎক্ষণিক প্রান্তকে প্রশ্ন করল, তোমার পদ্মজা আপা কোথায়? প্রান্ত সোজা আঙ্গুল তাক করে বলল, ওই যে। ত্রিধা চোখ ছোট ছোট করে সেদিকে তাকায়। প্রান্তকে আবার প্রশ্ন করে, সবার তো মুখ ঢাকা, পদ্মজা কে? প্রান্তের আগে লিখন বলল, লম্বা মেয়েটা। ত্রিধা আর চোখে লিখনের দিকে তাকালো, বলল, মুখ না দেখে চিনলে কি করে? জানি না, মনে হলো। প্রান্ত ঠিক বলেছি? প্রান্ত হেসে সম্মতিসূচক মাথা নাড়ল। ত্রিধার খুব মন খারাপ হয়। প্রান্ত বলল, ভাইয়া, আপা আপনাকে খুঁজছিল। কোন আপা? পদ্মজা আপা। মুহূর্তে লিখনের কি যে হয় সে নিজেও জানে না। তার বুকে অপ্রতিরোধ্য তুফান শুরু হয়। পদ্মজা তাকে খুঁজছে, এ যে অসম্ভব। লিখন চকিতে পদ্মজার দিকে তাকালো। পদ্মজার মুখ দেখা যায় না, হাত পা ঢাকা। তবুও মনে হচ্ছে সে পদ্মজাকে দেখতে পাচ্ছে। 6 বছর পূর্বে পদ্মজাকে যে রূপে প্রথম দেখেছিল সেই দৃশ্য ভেসে ওঠে। তাদের প্রথম কথা টমেটো আছে নাকি জিজ্ঞাসা করা। কত সুন্দর সেই মুহূর্ত।
লিখন পদ্মজার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। লিখনের চোখে মুখে আনন্দ স্পষ্ট। পদ্মজা খুঁজছে শুনে এতই আনন্দিত হয়েছে মানুষটা, ব্যাপারটা ত্রিধাকে কষ্ট দিচ্ছে। তার বুকে চিনচিন ব্যথা শুরু হয়। শাহানার অনেকক্ষণ ধরেই মাথা ঘুরাচ্ছে। সে বেশি মানুষের মাঝে থাকতে পারে না, শরীর দুর্বল লাগছে। পদ্মজার এক হাত ধরে দুর্বল কণ্ঠে বলল, পদ্ম, আমার মাথা ঘুরাইতাছে। পদ্মজা বিচলিত হয়ে বলল, বেশি খারাপ লাগছে? শাহানার চোখ বুজে আসছে। সে অনেক কষ্টে বলল, মাথাত পানি দাও আমার, দাও বোন, দাও। স্কুলের পেছনে ঝোপঝাড় আর মাদিনী নদী আছে, একটা ঘাটও আছে, পানির ব্যবস্থা আছে। পদ্মজা শাহানার এক হাত শক্ত করে ধরে ঘাটে নিয়ে আসে। দুজন লোকও সাথে সাথে যায়। শাহানা নিকাব খোলার আগে দুজন লোককে উদ্দেশ্য করে বলল, এই, তোমরা আইসো ক্যারে? নিকাব খুললা পানি দিতু মাথায়, যাও তোমরা। দুজন লোক নিজেদের মধ্যে পরামর্শ করে চলে যায়। এদিকে কেউ নেই। কেউ আসতে চাইলেও তাদের সামনে দিয়ে আসতে হবে, তাই ভয় নেই। শাহানা নিকাব খুলে মাথায় পানি দিল। শাহানা মাথা ঝুঁকিয়ে রাখে, আর পদ্মজা দুই হাতে পানি নিয়ে শাহানার মাথায় ঢালে। কিছুক্ষণ পানি দেওয়ার পর শাহানা সুস্থ বোধ করে। বিশ্রাম নেওয়ার জন্য সে একটু দূরে একটা গাছের গোড়ায় বসল। পদ্মজা চারপাশ দেখে নিজের নিকাব খুলল। চোখ দুটো জ্বলছে, পানি দেওয়া প্রয়োজন। পদ্মজা যেখানে ছিল সেখানে নেই। লিখন চারপাশে চোখ বুলিয়েও পদ্মজার দেখা পেল না। এখানে আসতে আসতে কোথায় চলে গেল? ত্রিধাও খুঁজল। স্কুলে একবার শুটিং হয়েছিল, তাই লিখন জানে স্কুল ঘরের পেছনে একটা ঘাট আছে। পদ্মজা সেখানে থাকতে পারে, এ কথা ভেবেই সেদিকে গেল লিখন। দুজন লোক নিজেদের মধ্যে কথা বলতে বলতে তার পাশ কেটে ভিড়ের দিকে যায়। লিখন এসে ঘাটে থামে। কারো উপস্থিতি টের পেয়ে শাহানা পিছনে ফিরে তাকায়, আবার চোখ সরিয়ে নেয়। পদ্মজা মুখ ধুয়ে পিছনে ফিরতেই দূরে লিখনকে দাঁড়িয়ে থাকতে দেখল। পদ্মজার গলার দুটো গাঢ় কালো খয়েরি দাগ, মুখের ক্ষত, চোখের মুখের অবস্থা দিনের আলোর মতো লিখনের চোখের সামনে ভেসে উঠল। শাহানা পদ্মজার এমন অবস্থা দেখে চমকে যায়। সে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসেই সমাবেশে চলে এসেছে। পদ্মজার সাথে নিকাব পরা অবস্থায় কথা হয়েছে, তাই পদ্মজার এই অবস্থা সে দেখেনি। লিখনের কথা হারিয়ে যায়, বাখারা হয়ে পড়ে সে। একেই বোধহয় বলে পৃথিবী থমকে যাওয়া। পদ্মজা দ্রুত নিকাব পরে নিল। পদ্মজা এক পা করে উপরে উঠে আসে। পদ্মজার প্রতিটি কদম লিখনের হৃৎপিণ্ডে কাঁপন ধরায়। সে কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। শাহানা পদ্মজার এক হাত ধরে বিচলিত হয়ে প্রশ্ন করল, ও পদ্ম, তোমার এই অবস্থা কেমনে হইল? পদ্মজা চাপা স্বরে বলল, বাড়িতে গিয়ে সব বলবো আপা। শাহানা চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। পদ্মজার শরীরে যে দাগ সে দেখেছে, এতে নিশ্চিত কেউ পদ্মজাকে মেরেছে, গলা চেপে ধরেছে, গালে নখের আঁচড়ও রয়েছে। শাহানা স্তব্ধ হয়ে যায়। আমির পদ্মজার জন্য কতটা পাগল সবাই জানে। আমির পদ্মজার ভালোবাসার গল্প সবার মুখে মুখে। শাহানা শিরিন দুজনই তাদের শ্বশুর বাড়িতে আমির পদ্মজার ভালোবাসার গল্প করে। সেই পদ্মজার গায়ে মারের দাগ। আমিরের তো মারার কথা না, অন্য কেউও পারবে না। তাহলে কিভাবে কি হলো? শাহানার মাথায় কিছুই ঢুকছে না। পদ্মজা লিখনের দিকে তাকাতেই লিখন নিঃশ্বাস ছাড়ল। নিঃশ্বাসের শব্দ উপস্থিত ত্রিধা, শাহানা, পদ্মজা তিনজনই শুনতে পায়। পদ্মজা তার রিনরিনে মিষ্টি কণ্ঠে বলল, আপনার সাথে আমার কথা ছিল। লিখন ঠায় দাঁড়িয়ে থেকে স্পষ্ট স্বরে বলল, কি হয়েছে তোমার সাথে? লিখনের চোখের কার্নিশে জল জমে। পদ্মজা অপ্রস্তুত হয়ে পড়ে। কেউ তার মুখ দেখলে তাকে অনেক রকমের প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাই সে মুখ দেখাতে চায়নি কাউকে। পূর্ণা প্রেমার সাথে যখন দেখা হয় তখনও সে নিকাব খোলে না। লিখন এক পা এগিয়ে এসে আবারও প্রশ্ন করল, কে মেরেছে? পদ্মজার বুক ধুকপুক করছে। তার মিথ্যা বলার অভ্যেস নেই, আবার সত্যটা বলা সম্ভব নয়, পরিস্থিতি সেরকম নয়।
পদ্মজা লিখনের পাশে দাঁড়িয়ে থাকা ত্রিধার দিকে তাকালো। পুতুলের মতো সুন্দর মেয়েটা উৎসুক হয়ে তাকিয়ে আছে। ত্রিধা পদ্মজার শরীরের দাগ নিয়ে চিন্তিত নয়, সে আগ্রহ নিয়ে পদ্মজার চোখ দেখছে। কাদার কারণে ফুলে থাকলেও সৌন্দর্য হারিয়ে যায়নি। অসম্ভব সুন্দর চোখ, টানা টানা চোখ বোধহয় একেই বলে। ত্রিধা ঈর্ষান্বিত। পদ্মজা লিখনের প্রশ্নে বলল, মারের দাগ হতে যাবে কেন? লিখন রুদ্ধশ্বাসে বলল, মুখে দাগ, গলা চেপে ধরার দাগ, চোখ ফুলে আছে। কে বলবে এটা মারের দাগ না? আমির হাওলাদার মেরেছে? শাহানা চমকে যায়, রাগ হয়। শাহানা শিরিন আমিরকে অনেক ভালোবাসে। আমিরকে নিয়ে এত বড় কথা কি করে বলতে পারে লিখন? শাহানা তেড়ে এসে রাগী স্বরে বলল, বাবু মারবে ক্যারে? কি তা কও তুমি? পদ্মজা দ্রুত লিখনকে বলল, সব বলবো, আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, আপনার সাহায্য প্রয়োজন, অনুগ্রহ করে শুনুন। শাহানা পদ্মজার এক হাত ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, পরপুরুষের কাছে কি তার সাহায্য তোমার পদ্ম? পদ্মজা বলল, আপা আমি আপনাকে সব বলবো, একটু সময় দিন। পদ্মজাকে পাহারা দেওয়া দুজন লোকের নাম হাবু এবং জসিম। হাবু জসিমকে একা একা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে রিদওয়ান পদ্মজাকে খুঁজতে থাকলো। খুঁজতে খুঁজতে ঘাটে এসে উকি দেয়। লিখনের সামনে পদ্মজাকে দেখে ভয় হয় রিদওয়ানের। লিখন দেশের একজন খ্যাতিনামা অভিনেতা। সে যদি পদ্মজার মুখ থেকে সব জেনে যায়, যে কোনো মূল্যে তাদের ধ্বংস করতে উঠে পড়ে লাগবে, আর সফলও হতে পারবে। পদ্মজা পারে না, কারণ তার স্বামী এতে জড়িত। তার দুই বোনকে নিয়ে ভয় আছে। সর্বোপরি সে একজন নারী। রিদওয়ান দূর থেকে ডাকল, পদ্মজা। রিদওয়ানের কণ্ঠ শুনে পদ্মজা আশাহত হয়। লিখনের সাথে কথা যে আর দীর্ঘ হওয়া সম্ভব নয় তা স্পষ্ট। পদ্মজা তাকালো। রিদওয়ান এগিয়ে এসে বলল, চাচা যেতে বলেছেন। শাহানা রিদওয়ানকে বলল, মাথাটা ঘুরতাছিল, পদ্ম আমারে ঘাটে আইনা পানি দিছে। রিদওয়ান আর চোখে লিখনকে দেখল। লিখনের প্রতিক্রিয়া দেখল। লিখন তাকাতেই সে দৃষ্টি সরিয়ে নিল। রিদওয়ানের দৃষ্টি দেখে লিখনের বিচক্ষণ মস্তিষ্ক বুঝে যায় এই দৃশ্যে ঘাপলা আছে। পদ্মজা ভালো নেই, তার সাথে খারাপ কিছু হচ্ছে, আর রিদওয়ান সব জানে, সে জড়িত। রিদওয়ান শাহানাকে বলল, এখন ঠিক আছো? শাহানা এক হাতে নিজের কপাল চেপে ধরল। হ ভাই। রিদওয়ান হেসে লিখনের দিকে তাকালো, করমর্দন করে বলল, কি খবর? রিদওয়ানের জবাব না দিয়ে লিখন বলল, আমি পদ্মজার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই। রিদওয়ান পদ্মজার চোখের দিকে তাকায়, তারপর লিখনের দিকে বলল, কি কথা? ব্যক্তিগত, দয়া করে সুযোগ করে দিলে খুশি হব। লিখনের সোজাসুজি কথা। রিদওয়ান দূরে সরে দাঁড়ালো, বলল, পদ্মজা আমাদের বাড়ির বউ। সে যার তার সাথে বাইরে নির্জনে কথা বলতে পারে না। লিখনের হাঁসফাঁস লাগছে। সে জ্ঞানহীন হয়ে পড়েছে, নিজেকে ঠিক রাখতে পারছে না। মন বারবার বলছে পদ্মজা ভালো নেই। সত্যিই তো ভালো নেই। লিখন বলল, পদ্মজা আমাকে কিছু বলতে চায়। রিদওয়ান পদ্মজার দিকে তাকিয়ে আদেশের স্বরে বলল, পদ্মজা চলো, চাচা ডাকে। পদ্মজা রিদওয়ানকে মোটেও ভয় পায় না। রিদওয়ানের আদেশ শোনা তো দূরের কথা, তবে এই মুহূর্তে কিছুতেই লিখনের সাথে কথা বলা সম্ভব নয়। তাই সে চলে যাওয়ার কথাই ভাবল। চলে যাওয়ার জন্য উদ্যত হতেই লিখন পথ আটকে দাঁড়ায়। তার গলার স্বর চড়া হয়, আমাকে বলে যাও, তোমার গলায় কিসের দাগ, মুখে কিসের দাগ, কে মেরেছে? কে মেরেছে? প্রশ্নটা কানে আসতেই রিদওয়ানের গলা শুকিয়ে যায়। এত কিছু কি করে দেখল লিখন? পদ্মজা দেখিয়েছে? এভাবে বাইরের পুরুষ মানুষকে নিজের গলা দেখিয়েছে? রিদওয়ান তার আসল রূপ ভাষা নিয়ন্ত্রণ করতে পারল না। পদ্মজার উদ্দেশ্যে বলল, তুমি না সতী সাবিত্রী? পরপুরুষকে গলা দেখিয়ে বেড়াও আমির জানে? লিখনের মাথা চড়ে যায়।
সে শেষ কবে নিজের ব্যক্তিত্বের নিয়ন্ত্রণ হারিয়েছে সে জানে না, তবে আজ হারিয়েছে। তার কাছে পরিষ্কার, পদ্মজা অত্যাচারিত, তার উপর জুলুম করা হয়। লিখন রিদওয়ানের শার্টের গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, মুখ সামলিয়ে কথা বলুন। রিদওয়ান লিখনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। লিখনের ঝাঁকড়া চুল কপালে ছড়িয়ে পড়ে। রিদওয়ান বলল, অন্যের বউয়ের উপর নজর দেওয়া বন্ধ করুন। পদ্মজা, চলো। রিদওয়ান পদ্মজার হাত চেপে ধরে। পদ্মজা এক ঝটকায় রিদওয়ানের হাত সরিয়ে দিয়ে ঝাঝালো স্বরে বলল, আমি একাই যেতে পারি। তারপর লিখনকে বলল, কথা বাড়াবেন না, আমাকে যেতে দিন। লিখন কারো কথা শুনতে রাজি নয়। সে তার ধৈর্য, ব্যক্তিত্ব থেকে সরে এসেছে। লিখন আবারও পদ্মজার পথ আটকালো। প্রশ্ন করল, কাকে ভয় পাচ্ছ তুমি? আমাকে বলো। শাহানা নিজেও অবাক পদ্মজার অবস্থা দেখে, কিন্তু লিখনের পদ্মজাকে নিয়ে বাড়াবাড়ি তার ভালো লাগছে না। অন্য পুরুষ কেন তাদের বাড়ির বউয়ের জন্য এত আকুল হবে? শাহানা কর্কশ কণ্ঠে লিখনকে বলল, আপনি পথ ছাড়েন না কেন? অন্য বাড়ির বউরে এমন আটকানি ভালা মানুষের কাম না। লিখনের চোখে মুখে অসহায়ত্ব স্পষ্ট। অন্য বাড়ির বউ, অন্যের বউ, এই শব্দগুলো কেন পৃথিবীতে এসেছে সহ্য করা যায় না। রিদওয়ান লিখনকে ধাক্কা দিয়ে সরাতে চাইল। লিখন রিদওয়ানের হাত ধরে ফেলে। রিদওয়ানের মুখের কাছে গিয়ে চাপা স্বরে বলল, পদ্মজা আমার হৃদয়ে যত্নে রাখা জীবন্ত ফুল। তার গায়ে আঘাত করার সাহস যে করেছে তাকে আমি টুকরো টুকরো করব। লিখনের হুমকি রিদওয়ানের গায়ে আগুন ধরিয়ে দেয়। সে আমিরকে সহ্য করে কারণ আমির ঠান্ডা মাথার খুনি। চোখের পলকে যে কাউকে ধ্বংস করে দিতে পারে। সব থেকে বড় কথা, পাতাল ঘর, বাড়ি, অফিস, গোডাউন সবকিছুর একমাত্র মালিক আমির। তাই রিদওয়ান রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে। তাই বলে সাধারণ জগতের একজন অভিনেতার হুমকি সহ্য করবে? কিছুতেই না। রিদওয়ান লিখনের চোখে আগুন চোখে তাকিয়ে বলল, এসব সিনেমায় গিয়ে বলুন, নাম বাড়বে। তখন রিদওয়ানকে ছেড়ে পদ্মজার দিকে মুখ করে দাঁড়ালো। বলল, পদ্মজা, তুমি তো ভীতু না? ভয় পেও না, আমাকে বলো কি হয়েছে তোমার সাথে। পদ্মজা বলল, আমি কাউকে ভয় পাচ্ছি না, আপনার সাথে পরে কথা বলবো। রিদওয়ান পদ্মজার দিকে তেড়ে এসে বলল, পরে কিসের কথা? রিদওয়ান পদ্মজার মুখের উপর ঝুঁকেছে বলে লিখনের রাগ বাড়ে। সে রিদওয়ানের পিঠের শার্ট খামচে ধরে। সঙ্গে সঙ্গে রিদওয়ান লিখনের মুখ বরাবর ঘুষি মারল। ত্রিধা, পদ্মজা, শাহানা চমকে যায়। ত্রিধা আতঙ্কে লাল হয়ে যায়। সে দৌড়ে এগিয়ে আসে। লিখন তার ঘোলা চোখ দিয়ে রিদওয়ানের উপর অগ্নি বর্ষিত করে। রিদওয়ানকে তার ঘুষি ফিরিয়ে দেয়। দুজন মারামারির পর্যায়ে চলে যায়। ত্রিধা, পদ্মজা কেউ থামাতে পারে না। আর কিছু সময় এভাবে চললে কেউ একজন খুন হয়ে যাবে। শাহানা চিৎকার করতে করতে স্কুলের সামনে ছুটে যায়। তার চিৎকার শুনে উপস্থিত মানুষের মাঝে হট্টগোল শুরু হয়। শৃঙ্খলা ভেঙে যায়। মজিদ, খলিল ছুটে আসে স্কুলের পেছনে। পরিচালক আনোয়ার হোসেন লিখনকে মারামারি করতে দেখে খুব অবাক হন। সবাই মিলে লিখন ও রিদওয়ানকে থামালো। তারপর দুজনকে নিয়ে স্কুলের সামনে আসে। উপস্থিত মানুষরা উৎসুক হয়ে তাকিয়ে আছে। গুরুজনেরা জিজ্ঞাসা করে কেন তারা মারামারি করছিল। মজিদ হাত তুলে সবাইকে থামালেন। তারপর রিদওয়ানের দিকে তাকালেন। রিদওয়ান চোখের ইশারায় কিছু বলল, কিন্তু মজিদ বুঝতে পারেননি। তিনি রিদওয়ানকে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা রিদওয়ান? এমন অসভ্যতামির মানে কি? রিদওয়ান বাঁকা চোখে উপস্থিত মানুষদের দেখল। সবাই তাকিয়ে আছে। আজ কেলেঙ্কারি হয়ে যাবে নিশ্চিত। রিদওয়ান মাথা নিচু করে বলল, লিখন শাহ পদ্মজার পথ আটকাচ্ছিল। রিদওয়ানের কথা শুনে মানুষদের মুখ থেকে লিখনের উদ্দেশ্যে ছি ছি বেরিয়ে আসে। লিখন হতবাক হয়ে যায়। হতবাক হয় পূর্ণা, প্রেমা, প্রান্ত, পদ্মজা। মজিদ লিখনকে প্রশ্ন করলেন, রিদওয়ান যা বলছে তা সত্য? লিখন পদ্মজার চোখের দিকে তাকালো। তারপর বলল, সত্য, কিন্তু আমি পদ্মজার গলায়, মুখে দাগ দেখেছি।
গলায় যে দাগ, সেই দাগ দেখে বোঝা যায় কেউ তার গলা চেপে ধরেছিল। মুখে ক্ষত, নখের আঁচড়, চোখ ফোলা। আমি শুধু জানতে চাইছিলাম এসব কি করে হয়েছে, কে মেরেছে। লিখনের কথা শুনে মজিদের মাথা ঘুরে যায়। আমির বলেছিল পদ্মজাকে সমাবেশে না আনতে, এতে সমস্যা হতে পারে। মজিদ আমিরের কথায় গুরুত্ব দেননি। ভেবেছেন পদ্মজা গ্রামে আছে তো সবাই জানে। আর গত সমাবেশে তিনি বলেছিলেন পরবর্তী সমাবেশে আমির বা পদ্মজা বিতরণ করবে শীতবস্ত্র। আমির তো চলে গেল, তাই পদ্মজাকে এনেছেন। আর এই সমাবেশে বাড়ির মেয়ে বউরা অসুস্থ থাকলেও উপস্থিত থাকে। যদি কেউ প্রশ্ন করে আমিরের বউ কোথায়, প্রশ্নটা সহজ, উত্তরও বানিয়ে দেওয়া যেত। তবুও মজিদ হাওলাদার প্রশ্ন এড়াতে পদ্মজাকে নিয়ে এসেছেন। তিনি প্রশ্ন শুনতে পছন্দ করেন না। মজিদের মুখের রং পাল্টে যাওয়াটা লিখনের চোখে পড়ে। সে ভেবে নেয় এই সম্পর্কে মজিদও জানে। সে সবার সামনে প্রশ্ন করে, আপনার বাড়ির বউয়ের শরীরে মারের দাগ কি করে এলো? মজিদের কণ্ঠস্বর পরিবর্তন হয়। তিনি কাট কাট স্বরে বললেন, তুমি কি করে দেখেছ? পদ্মজা ঘাটে নিকাব খুলে মুখে পানি। মজিদ লিখনের কথায় বাধা দিয়ে বললেন, তুমি বাড়িতে এসো, এ নিয়ে কথা হবে। মজিদ ভেতরে ভেতরে ভয় জমে গিয়েছেন। পদ্মজা যদি মুখ খোলে কি হবে? এখন মজিদের প্রতিপক্ষরাও রয়েছে, তারা সুযোগ নেবে। লিখন কিছু একটা বলতে চেয়েছিল। তার পূর্বে মজিদের নতুন প্রতিপক্ষ ইয়াকুব আলী বললেন, বাড়ির বউয়ের গায়ে মারের দাগ, এটা তো ভালো কথা না। মাতব্বরকে ছেলের বউয়ের উপর অত্যাচার করে? মজিদ ফোঁস করে শ্বাস ছাড়েন। পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। যে করেই হোক পরিস্থিতি হাতে আনতে হবে। মজিদ ইয়াকুব আলীকে হেসে বললেন, হয়তো কথা বলবেন না। আমাদের বাড়ির বউরা রানীর মতো থাকে, গায়ে হাত তোলার প্রশ্নই আসে না। কথা বলার পূর্বে বিবেচনা করে বলবেন। ইয়াকুব আলী হাসলেন, বললেন, তাহলে কি নায়ক সাহেব মিথ্যা বলছেন? ইয়াকুব আলীর সাথে আরো দুজন তাল মিলিয়ে বলল, আমরা সত্যটা জানতে চাই। হাওলাদারদের অবস্থা দরজার চিপায় পড়ার মতো। পদ্মজা তাদের অবস্থা দেখে মুচকি হাসল। পদ্মজার শরীরে মারের দাগ আছে। এই কথা শুনে পূর্ণা মানুষজনের মাঝখান থেকে বেরিয়ে উঁচু মাটির টিলার উপর উঠল। পদ্মজার পাশ ঘেঁষে দাঁড়ালো, বলল, আপা, লিখন ভাই কি বলছে? পদ্মজা নিরুত্তর। খলিল উত্তেজিত হয়ে পড়েছে। সব না সবাই জেনে যায়। আতঙ্কে তিনি সবার উদ্দেশ্যে বললেন, লিখন শাহ মিশা কথা কইতাছে। খলিলের কথা শুনে মজিদের ইচ্ছা হয় খলিলকে জুতো দিয়ে পিটাতে। লিখন বলল, এইটুকুও মিথ্যা না, দাগগুলো এখনো তাজা, পদ্মজা তো সামনেই আছে। একজন বয়স্ক মহিলা বললেন, পদ্মার নিকাবটা সরাইলেই হাসামিসা জানা যাইব। মজিদ জানতেন কেউ এরকম কিছু বলবে। এখন প্রমাণিত হয়ে যাবে খলিল মিথ্যা বলেছে। মজিদের ভেতরটা থরথর করে কাঁপছে। তিনি কি করবেন, কি বলবেন বুঝতে পারছেন না। পদ্মজা চেয়েছিল অন্যভাবে এই অধ্যায়ের সমাপ্তি করতে। যেহেতু সবার সম্মুখে সব প্রকাশ করার সুযোগ এসেছে, সেহেতু উচিত সব ফাঁস করে দেওয়া। এতে সব শুনে কেউ না কেউ মেয়েগুলোকে উদ্ধার করতে পদক্ষেপ নিতে পারবে। সে পুরো নিকাব না খুলে শুধু মুখটা উন্মুক্ত করল। তার মুখের স্পষ্ট কালশিটে দাগগুলো দেখে মানুষজনের কোলাহল বেড়ে যায়। সবাই ফিসফিসিয়ে কথা বলতে থাকে। পূর্ণা পদ্মজার গালের একটা ক্ষত দেখল। শুনেছিল তো দুর্ঘটনায় এমন হয়েছে। নখ ডেবে যাওয়া দুটো দাগ আর চোখের অবস্থা দেখে তার বুক ছ্যাঁত করে ওঠে। সে পদ্মজার সামনে এসে দাঁড়ায়। নিকাব তুলে গলা দেখে চমকে যায়। অশ্রুসজল চোখে পদ্মজার দিকে তাকিয়ে অবাক হয়ে ডাকে, আপা। ইয়াকুব আলী খুব অবাক হয়েছেন, এরকম ভান করে বললেন, মেয়েটার কি অবস্থা? মাতব্বর এইভাবে কি বউদের রানী করে রাখেন? মজিদের বুকের ব্যথা বাড়ে, এক পা পিছিয়ে যান। কি হচ্ছে এসব? রিদওয়ান জিহ্বা দিয়ে ঠোঁট ভেজায়। সে পদ্মজার ভাব দেখে ধারণা করেছে পদ্মজা এক্ষুনি সব বলে দিবে। আর সব শোনার পর এত মানুষের সাথে
তাদের পেরে ওঠা সম্ভব নয়। রিদওয়ান ঢোক গিলে আচমকা বলে উঠল, আমির মেরেছে, এমনি এমনি মারেনি। পদ্মজার লিখন শাহর সাথে 6 বছর আগে সম্পর্ক হয়েছিল। বিয়ের পরও লুকিয়ে ঢাকায় অবৈধ মেলামেশা করে গেছে। আমির কয়দিন আগে হাতে নাতে ধরেছে, আর তাই মেরেছে। রিদওয়ানের কথা শুনে পদ্মজা ও লিখনের মাথায় যেন বাজ পড়ে। মজিদের চোখ দুটো জলজল করে ওঠে। রিদওয়ান বাঁচার পথ খুঁজে দিয়েছে। মানুষজনের কোলাহল দ্বিগুণ হয়। মজিদ কখনো ভাবেননি তার পরিবার নিয়ে আবারও এমন সভা হবে। যা হওয়ার হয়ে গেছে। পদ্মজার সম্মান উৎসর্গ করে হলেও তাদের সম্মান রক্ষা করতে হবে। লিখন ক্রোধী আক্রোশে রিদওয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে। হাবু, জসিম সহ আরো কয়েকজন লিখনকে আটকায়। লিখন চেঁচিয়ে বলে উঠল, মিথ্যাবাদী! কেউ একজন বলল, মাতব্বর সাহেব, সত্যিটা খুলে বলেন। মজিদ হাওলাদারকে এসে সবার উদ্দেশ্যে বললেন, আমি চাইনি আমার বউয়ের কোনো দুর্নাম হোক। হাজার হোক, সে আমার একমাত্র ছেলের বউ। কিন্তু পরিস্থিতি যখন বাধ্য করছে, তখন না বলে উপায় নেই। আপনারা অনেকেই জানেন, মোড়ল বাড়িতে লিখন শাহ একবার শুটিং করতে এসেছিল। তখন পদ্মজা আর লিখন শাহের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। তারপর আমার ছেলে আমিরের সাথে পদ্মজার বিয়ে হয়। আমির পদ্মজাকে নিয়ে ঢাকা চলে যায়। ঢাকা লিখন শাহের সাথে পদ্মজার অবৈধ সম্পর্ক চলতে থাকে। আমার বোকা ছেলে কখনো ধরতে পারেনি। গ্রামে আসার পর লিখন শাহ 2 বার আমাদের বাড়িতে গিয়েছিল। প্রমাণ আছে, কিন্তু অনেকেই দেখেছেন। দেখেছেন তো? কয়েকজন বলা বলি করলো তারা দেখেছে। মজিদ বললেন, লিখন শাহ কিন্তু পদ্মজার জন্য যেত। একদিন রাতেও যায়। তখন আমির হাতে নাতে ধরে দুজনকে। তাই আমির পদ্মজার গায়ে হাত তোলে, রাগে একটু মার দেয়। এতে কি কোনো দোষ হয়ে গেছে আমার ছেলের? পদ্মজা ক্ষুধার্ত বাঘিনীর মতো চিৎকার করে ওঠে, মিথ্যা কথা! আপনি বানিয়ে কুৎসা রটাচ্ছেন। মজিদ হাওলাদার বুক ভরা নিঃশ্বাস নেন। তিনি জানেন এই গ্রামবাসী তাকে কতটা বিশ্বাস করে। আর লিখনকেও অনেকে বাড়িতে যেতে দেখেছে। পদ্মজার নামে একবার সালিশ বসেছিল, যদিও সেটা তার ছেলের সাথে। তবে মেয়ে নির্দোষ হলেও তার একবারের বদনাম সারা জীবন রয়ে যায়। তিনি সবার সামনে 2 হাত তুলে নরম স্বরে বললেন, আমার আর কিছুই বলার নেই। বিশ্বাস অবিশ্বাস আপনাদের উপর। লিখন হাবু ও জসিমকে আঘাত করল। রিদওয়ান লিখনকে চেপে ধরে। রিদওয়ানের ইশারায় আরো কয়েকজন লিখনকে জাপটে ধরল। পরিচালক আনোয়ার হোসেন মাথা নিচু করে ফেলেন। মজিদ হাওলাদার মিথ্যা বলবেন না, তিনি মহৎ মানুষ। লিখন একটা মেয়ের জন্য পাগল, সেটা তিনিও জানতেন। মজিদের কথা অবিশ্বাস করার কারণই নেই। তবে তিনি লিখনকে সৎ চরিত্রের ছেলে ভাবতেন। মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যায়। দ্বিতীয়বারের মতো পদ্মজার চরিত্রে ছি ছি ধিক্কার ছুঁড়ে মারে গ্রামবাসী। কেউ যেন গায়ে হাত দিতে না পারে, আত্মরক্ষার জন্য পদ্মজা কোমরে ছুরি খুঁজল। ছুরি নেই। সে অসহায় হয়ে পড়ে। চিৎকার করে সবার উদ্দেশ্য বলল, সবাই আমার কথা শুনুন। কেউ পদ্মজার কথা শুনল না। সবার চেঁচামেচিতে তার গলার স্বর কারো কানেই যায় না। মজিদ হাওলাদারকে তারা অন্ধের মতো বিশ্বাস করে। নিয়তি পদ্মজার সম্মানে দ্বিতীয়বারের মতো আঘাত হানে। মজিদ হাওলাদার 2 হাত তুলে সবাইকে শান্ত হতে বললেন। তাৎক্ষণিক কোলাহল কমে আসে। তিনি সবার উদ্দেশ্যে বললেন, আমার ঘরের বিচার আমার ঘরে হবে। আমি আর এই বিষয়ে কোনো কথা বাড়াতে চাই না। রিদওয়ান, পদ্মজাকে বাড়ি নিয়ে যাও। রিদওয়ান পদ্মজাকে ছুঁতে উদ্যত হতেই লিখন চেঁচিয়ে বলল, পদ্মজা যাবে না। লিখন পদ্মজার জন্য ভয় পাচ্ছে। হাওলাদার বাড়ির মানুষগুলো কত বড় মিথ্যেবাদী সে আজ তা টের পেয়েছে। এত বড় মিথ্যা চাপিয়ে দিল নিজেদের কুকর্ম লুকাতে। মজিদ হাওলাদারের মিথ্যা অভিনয় তাকে অবাক করেছে খুব। এরা পদ্মজাকে বাড়ি নিয়ে কি করে কে জানে। রিদওয়ান লিখনের কথা শুনল না। সে পদ্মজাকে ধমকের স্বরে বলল, বাড়ি চলো। তারপর হাত ধরল।
সঙ্গে সঙ্গে পদ্মজাও রিদওয়ানের হাত চেপে ধরল। চাপা স্বরে বলল, 6 বছর আগের অপবাদ আবার আমার জীবনে নিয়ে আসার জন্য আপনার মতো নরপশুদের অভিশাপ। কিন্তু এবার না আমায় না আমার বোনকে কেউ ছোঁয়ার সাহস দেখাতে পারবে না। পদ্মজা রিদওয়ানের মুখের উপর থুতু ছুঁড়ে মারে। উপস্থিত মানুষজন চমকে যায়, কোলাহল দ্বিগুণ হয়। রিদওয়ান পদ্মজার দিকে আগুন চোখে তাকায়, তার উপর হাত তোলার জন্য প্রস্তুত হয়। পদ্মজার পিছনে দাঁড়িয়েছিল পূর্ণা। সে আর রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। রিদওয়ানের পূর্বে রিদওয়ানের গালে শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিল। পূর্ণার আকস্মিক ব্যবহারে সবাই চমকে যায়। চারিদিকে চেঁচামেচি শুরু হয়ে যায়, বিশৃঙ্খলা বেড়ে যায়। রিদওয়ান রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। সে পূর্ণার গলা চেপে ধরে। শিরিন ভয় চিৎকার করে ওঠে, ও আল্লাহ, আল্লাহর গজব পড়ছে, এইখানে গজব পড়ছে। তারপর দ্রুত সরে যায়। শাহানা খলিল রিদওয়ানকে আটকানোর চেষ্টা করে। রিদওয়ান রাগে কিরমির করছে। খলিল চাপা স্বরে রিদওয়ানের কানে কানে বলল, রিদু, পূর্ণারে ছাড়, মানুষ দেখতাছে। রিদওয়ান ছাড়ল না। পদ্মজা জানে এই মুহূর্তে সে হাওলাদার বাড়ির মানুষদের আঘাত করলে গ্রামবাসী ভালো চোখে দেখবে না। তবুও রিদওয়ানকে আঘাত করার জন্য বাধ্য হতে হয়। পদ্মজা রিদওয়ানের পেট বরাবর জোরে লাথি বসায়। রিদওয়ান ছিটকে সরে যায়, 2 হাতে পেট চেপে ধরে। শাহানা ও মা গো বলে চেঁচিয়ে উঠল। পূর্ণা মাটিতে লুটিয়ে পড়ে। মৃদুল গফুর মিয়াকে নিয়ে স্কুলের দিকেই আসছিল। দূর থেকে দেখতে পেল মাঠের মানুষজন অস্থির হয়ে আছে। সে গফুর মিয়াকে বলল, আব্বা, আপনি আসেন, আমি আগে যাইতাছি। তারপর দৌড়াতে থাকে। স্কুল মাঠে পৌঁছতেই উঁচু টিলায় রিদওয়ানকে পূর্ণার গলা চেপে ধরতে দেখল। তার মাথায় রক্ত উঠে যায়, শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দেয়। এদিক ওদিক খুঁজে একটা মাঝারি আকারের বাঁশ পেল। সে দ্রুত বাঁশ নিয়ে দৌড়াতে থাকে। এক হাতে লুঙ্গি ধরে, যা হাঁটু অবধি উঠে আসে। মৃদুলের দৌড়ের গতিতে অনেক মানুষ ধাক্কা খেয়ে উল্টে পড়ে। মৃদুলের চোখের দৃষ্টি রিদওয়ানের দিকে। তার মস্তিষ্ক এলোমেলো। মজিদ দ্রুত পদ্মজা রিদওয়ানের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। চিৎকার করে বললেন, কি হচ্ছে? হচ্ছেটা কি? থামো সবাই। কিন্তু কোনো কিছুই থামল না। মৃদুলের উপস্থিতি সব লণ্ডভণ্ড করে দিল। সে বাঘের মতো লাফিয়ে উঠল টিলার উপর। বাঁশ দিয়ে রিদওয়ানকে আঘাত করতে গিয়ে শাহানা, খলিল সহ আরো 2 জন লোককে আঘাত করে বসল। মজিদ দ্রুত টিলা ছেড়ে সরে যান। মৃদুল খুব রাগী। মৃদুলের এলাকার অনেকেই মৃদুলকে মাথা খারাপ বলে। সে কখনো বুদ্ধি দিয়ে কিছু করে না, সব সময় ক্রোধকেই মূল্য দেয়। রাগের বশে কখন কি করে নিজেও জানে না। মানুষজন ছোটাছুটি করে পালাতে থাকে। শুধু মৃদুলের হুঙ্কার শোনা যায়। ক্রোধ তাকে উন্মাদ করে দিয়েছে। সে রিদওয়ানকে বলছে, জানোয়ারের বাচ্চা, তুই কার গায়ে হাত দিছোস? তোরে আজ আমি মাটির ভিতরে গাইত্তা ফেলমু। আশেপাশে ছড়িয়ে থাকা মজিদ হাওলাদারের লোকেরা মৃদুলকে ধরতে দৌড়ে আসে। ত্রিধা ভয় দূর থেকে 2 হাতে মুখ ঢেকে ফোপাচ্ছে। আনোয়ার হোসেন ত্রিধার পাশে গিয়ে দাঁড়ালেন। ত্রিধার মাথায় হাত রাখলেন। আনোয়ার হোসেনের দিকে তাকিয়ে ত্রিধা হাউমাউ করে কেঁদে উঠল। বলল, লিখনকে কেন ছাড়ছে না ওরা? আনোয়ার হোসেন টিলার উপর চোখ রাখলেন। জানি না মা, কি হচ্ছে বুঝতে পারছি না। কেউ খুন হয়ে যাবে এখানে। লিখন যে কেন এসবে জড়িয়ে পড়ল। আনোয়ার হোসেনের কণ্ঠে আফসোস। ত্রিধা মাটিতে বসে, তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। 4-5 জন লোক লিখনকে জাপটে ধরে রেখেছে। লিখন ছটফট করছে ছোটার জন্য। এই দৃশ্য সে সহ্য করতে পারছে না। পদ্মজা পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল। পূর্ণা ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না। পদ্মজার বুক জ্বলছে। পূর্ণার কষ্ট তাকে পুড়িয়ে দিচ্ছে। মৃদুল রাগে আকাশ কাঁপিয়ে চিৎকার করছে,
রিদওয়ানকে ধরতে পারলে সে চিবিয়ে খেয়ে ফেলবে, কিন্তু পারছে না। টিলার উপর 15-20 জনের একটা জটলা লেগে যায়। হাতাহাতি ধস্তাধস্তি চলে বিরতিহীনভাবে। মজিদ চোখের চশমাটা ঠিক করে ঠান্ডা মাথায় ভাবলেন, এই মুহূর্তে পরিস্থিতি হাতে আনা জরুরি, নয়তো অনেক বিপদ ঘটে যেতে পারে। তিনি তার ডান হাত রমজানকে ডেকে ফিসফিসিয়ে কিছু বললেন। মিনিট দুয়েকের মধ্যে জটলার মাঝখান থেকে একটা আর্তচিৎকার ভেসে আসে। শব্দ তুলে লিখন শাহর দেহ লুটিয়ে পড়ে মাটিতে। তার পিঠ থেকে রক্তের ধারা নামছে। মৃদুল আকস্মিক লিখনকে এভাবে পড়তে দেখে চমকে যায়। রিদওয়ান লিখনকে আহত হতে দেখে মজিদের দিকে তাকালো। তার মুখ রক্তাক্ত। মৃদুল এতজনকে উপেক্ষা করেও তাকে আঘাত করতে সক্ষম হয়েছে। মজিদ ইশারায় রিদওয়ানকে কিছু একটা বোঝালেন। রিদওয়ান তাৎক্ষণিক পদ্মজাকে খুঁজল। দেখল পদ্মজা মাটিতে পড়ে আছে, তার চোখ দুটো বোজা। মজিদের একটা পদক্ষেপ পুরো পরিস্থিতি পাল্টে দিল। লিখন হয় মারা যাবে, নয়তো অনেক দিন হাসপাতালে পড়ে থাকবে। আর পদ্মজাকে একবার বাড়ি নিয়ে যেতে পারলেই হলো, আর মুক্তি পাবে না। রমজান সবার আড়ালে দ্রুত ঘাটে গেল। রক্তমাখা ছুরি আর হাতের রুমাল নদীতে ছুঁড়ে ফেলল। এশারে আজান পড়েছে। পদ্মজা ধীরে ধীরে চোখ খুলল। নিজেকে নিজের ঘরে আবিষ্কার করল। মাথা ব্যথা করছে খুব। সে এক হাতে কপাল চেপে ধরে। তখনই দুপুরের সব ঘটনা মনে পড়ে যায়। পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সে। কখন কে যেন পিছন থেকে মুখে কিছু একটা চেপে ধরে। তারপর আর কিছুই মনে নেই। পদ্মজা দ্রুত উঠে বসল। জুতো না পরেই ঘর ছেড়ে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামার সময় লতিফার দেখা পেল। লতিফা পদ্মজাকে দেখে বলল, কই যাইতাছ? পূর্ণা কোথায়? পূর্ণার কাছে যাব। পূর্ণা তো উপরে। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করে, উপরে মানে? 3 তলায়? হ। এখানে কে নিয়ে আসলো? পদ্মজা প্রশ্ন করল ঠিকই, উত্তরের আশায় থাকল না। দৌড়ে 3 তলায় চলে গেল। 3 তলার একটা ঘরেই পালঙ্ক আছে। রুম্পা যেই ঘরে ছিল। পদ্মজা সেই ঘরে এসে মৃদুলকে দেখতে পেল। মৃদুল চেয়ারে বসে আছে। বিছানায় শুয়ে আছে পূর্ণা। পদ্মজা উল্কার গতিতে পূর্ণার মাথার কাছে গিয়ে বসল। মৃদুল পদ্মজাকে দেখে সংকুচিত হল। বলল, পূর্ণা ভালা আছে ভাবি? ও কি অজ্ঞান? না, ঘুমাইতাছে। কিছুক্ষণ আগে সজাগ ছিল। খেয়েছে? হুঁ, আপনার ধারে অনেকক্ষণ বৈশা ছিল। পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর পূর্ণার গালে কপালে চুমু দিল। মৃদুলকে প্রশ্ন করল, প্রেমা প্রান্ত কোথায়? বাড়িত গেছে। ঠিক আছে ওরা? জি ভাবি। আর লিখন শাহ? লিখন শাহর কথা শুনে মৃদুল চুপ করে যায়। পদ্মজা উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করল, উনি কোথায়? কেমন আছেন? মৃদুল মাথা নত করেই বলল, ভাবি, ভিড়ের মাঝে কেউ একজন ভাইরে ছুরি মারছে। পদ্মজা এক হাতে নিজের মুখ চেপে ধরে। তারপর কাপা স্বরে বলল, বেঁচে আছে? জানি না ভাবি, হাসপাতালে নিয়ে গেছে সবাই। পুলিশ আইছিল বিকেলে। পদ্মজার চোখে জল টলমল করে ওঠে। মানুষটা এতদিন তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, ধৈর্য ধরে থেকেছে, কঠিন ব্যক্তিত্বের আড়ালে তার জন্য ভালোবাসা যত্ন করে রেখেছে। পদ্মজা সবকিছুই জানে। সব জেনেও সে কিছুই করতে পারেনি। ভালো তো করতে পারল না, উল্টে তার ক্ষতি হয়ে গেল। পদ্মজার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। দ্রুত সে জল মুছে ফেলল। আফসোস হচ্ছে, ঘাটে কথা বলা একদম ঠিক হয়নি। মেয়েগুলো হাতছাড়া হয়ে গেছে ভেবে সে চঞ্চল হয়ে উঠেছিল। আর লিখনও আজ এত উত্তেজিত হয়ে পড়েছিল। সবই ভাগ্যে লেখা ছিল, তাই হয়তো হয়েছে। কখনো হায়ুতাস করতে নেই। তাই পদ্মজা সিদ্ধান্ত নিল সে লিখনের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করবে, যেন সে সুস্থ হয়ে ওঠে। লিখনের জন্য পদ্মজার প্রার্থনা করা দায়িত্ব। পদ্মজার কাছে এইটুকু অধিকার লিখনের আছে।
পদ্মজা মৃদুলকে বলল, পূর্ণা ঘুমাক তাহলে, দেখে রাখবেন, আমি আসছি। আইসা ভাবি। পদ্মজা ঘর ছেড়ে বেরিয়ে গেল। মৃদুল দরজার বাইরেই তাকিয়ে রইল। পদ্মজাকে তার অনেক প্রশ্ন করার আছে। লিখন পদ্মজার নামে যে অপবাদ দেওয়া হয়েছে সেটা যে মিথ্যা মৃদুলের চেয়ে ভালো কে জানে। সে নিজের চোখে দেখেছে লিখন শাহর কষ্ট, পদ্মজার সম্মান রক্ষার্থে নিজের অনুভূতি লুকিয়ে রাখার প্রচেষ্টা, একটু কথা বলার আশায় ছটফট করা। এত বড় মিথ্যা অপবাদ হাওলাদার বাড়ির মানুষরা কেন দিল? আর পদ্মজার গায়ের দাগগুলো, সেগুলোই বা কিসের? আমির হাওলাদার কোথায়? মৃদুলের ভাবনা সুতো ছিঁড়ে যায় লতিফার আগমনে। লতিফা খাবারের প্লেট টেবিলের উপর রাখল, তারপর বলল, পূর্ণার খাওয়ান দিয়ে গেছি, আর আপনার আম্মা কইছে নিচে যাইতে। মৃদুল বলল, একটু পরে যামু। আব্বা আম্মায় খাইছে? হ, খাইছে। অন্যেরা খায় নাই? সবাই খাইছে, ঋতু ভাইজানে বাড়িত নাই। কুত্তার বাচ্চা লুকাইছে। লতিফা আর চোখে মৃদুলকে দেখল। মৃদুল রাগে ছটফট করছে, এক হাত দিয়ে আরেক হাত খামচে ধরে রেখেছে। লতিফা বলল, আপনি আম্মার মেজাজ ভালা না কেন? কি হইছে? কইতে পারি না, আপনি আব্বার লগ্গে চিল্লাইতেছে শুনছি। মৃদুলকে চিন্তিত হতে দেখা গেল না। তার আম্মা একটু বদরাকি, সব সময় চেঁচামেচি করে, এতে সে অভ্যস্ত। মৃদুল লতিফাকে বলল, আমির ভাই কই আছে? ঢাকাত গেছে, কোন দিন আইব জানিত না। আচ্ছা, যাও এখন। লতিফা জায়গা ত্যাগ করল। মৃদুল ধীরে ধীরে হেঁটে জানালার কাছে গেল। জানালার কপাট খুলে দিল। আজ চাঁদ উঠেছে, জ্যোৎস্না রাত। সে পূর্ণাকে ভালোবাসার কথা বলার জন্য এমন একটা রাতের অপেক্ষাই করছিল। জানালা খুলে দেওয়াতে চাঁদের আলো পূর্ণাকে ছুঁয়ে দেওয়ার সুযোগ পায়। চাঁদ তার নিজস্ব মায়াবী আলো নিয়ে ছড়িয়ে পড়ে পূর্ণার সারা মুখে। পূর্ণার চোখ মুখ সেই আলোয় চিকচিক করে ওঠে, অন্যরকম সুন্দর দেখায়। মৃদুল পূর্ণার পাশে এসে বসল। পূর্ণার মুখের দিকে তাকাতেই মৃদুলের চোখে ভেসে ওঠে রিদওয়ান কিভাবে পূর্ণার গলা চেপে ধরেছিল। মৃদুলের মেজাজ চড়ে যায়। রিদওয়ানকে সে যতক্ষণ ইচ্ছে মতো পেটাতে না পারবে শান্তি মিলবে না। মৃদুল অনেকক্ষণ রিদওয়ানকে খুঁজেছে, পেল না। মৃদুল ছটফট করতে করতে বিড়বিড় করল, হারামির বাচ্চা। পূর্ণা ঘুমের মধ্যে নড়েচড়ে ওঠে, এক পাশ হয়। পূর্ণার দেহ নিস্তেজ হয়ে পড়েছিল। প্রান্ত পূর্ণাকে বাড়ি নিয়ে যেতে বলে। বাসন্তী বাড়িতে একা, তিনি কিছুই জানেন না। তখন মজিদ বললেন, পূর্ণাকে তাদের বাড়িতে নিয়ে গেলে বেশি ভালো হবে না, পদ্মজা সেখানে আছে। মৃদুলও রাজি হয়ে যায়। তার কাছাকাছি থাকবে পূর্ণা, এর চেয়ে আনন্দের কি হতে পারে? প্রান্ত মেনে নিল। এই মুহূর্তে মৃদুলই পূর্ণার অভিভাবক। মৃদুল বুঝতে পারেনি মজিদ হাওলাদার ভালো মানুষই দেখাতে এই প্রস্তাব দিয়েছেন, যাতে গফুর মিয়া বা মৃদুল অথবা গ্রামবাসী কেউই মজিদকে দোষী না ভাবে। মজিদ সবাইকে নিজের উদারতা দেখিয়েছেন। গ্রামবাসীর উদ্দেশ্যে বলেছেন, পদ্মজা দোষী হলেও তার বোন দোষী নয়। রিদওয়ান পূর্ণার সাথে অন্যায় করেছে, এজন্য রিদওয়ানের শাস্তি হবে। তিনি রিদওয়ানকে সবার সামনে থাপ্পড় দিয়েছেন আর বলেছেন, পূর্ণা সুস্থ হলে পূর্ণার কাছে ক্ষমা চাইবে রিদওয়ান। মৃদুল কল্পনা থেকে বেরিয়ে পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে হৃদয়ের অন্তঃস্থল থেকে উচ্চারণ করল, তাড়াতাড়ি সুস্থ হইয়া যাও, আমি তোমারে নিয়ে যাইতে আইছি। মৃদুল পূর্ণার হাতে আলতো স্পর্শ করতে করতে তার মায়াবী মুখখানা মুখস্থ করে নিল। মৃদুলের ইচ্ছে হচ্ছে পদ্মজার মতো পূর্ণার কপালে চুমু এঁকে দিতে, কিন্তু সেই বৈধতা বা সাহস তার নেই। সে পূর্ণার এক হাত শক্ত করে ধরে রাখল। পদ্মজা ঘরে প্রবেশ করতেই মৃদুল বিজলির গতিতে পূর্ণার হাত ছুঁড়ে ফেলল। তারপর নিঃশ্বাসের গতিতে দূরে সরে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে পূর্ণার ঘুম ভেঙে যায়। মৃদুল এত জোরে হাত ছুঁড়েছে, ঘুম তো পালানোরই কথা। পদ্মজা অবাক হয়ে মৃদুলকে দেখল।
এত ভয় পাওয়ার কি হলো? পূর্ণা চোখ খুলে পদ্মজাকে দেখে খুব খুশি হয়। সে দ্রুত উঠে বসলো। পদ্মজা পূর্ণার পাশে গিয়ে বসলো। পূর্ণা শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরে বলল, আপা। পদ্মজা মৃদু হেসে বলল, বোন আমার। তারপর পূর্ণার দুই গালে হাত রেখে বলল, কষ্ট হচ্ছে? পূর্ণা মৃদুলকে দেখলো, তারপর পদ্মজাকে বলল, না আপা। মৃদুল উসখুস করতে করতে বলল, আমি তাহলে যাই ভাবি, ওইখানে পূর্ণার খাবার আছে। পদ্মজা মাথা নেড়ে সম্মতি দিল। মৃদুল দরজার বাইরে গিয়ে পূর্ণার দিকে একবার তাকালো। পূর্ণার বদলে সে পদ্মজাকে তাকিয়ে থাকতে দেখলো। মৃদুল জোরপূর্বক হেসে জায়গা ছাড়লো।